আজকে আমরা আলোচনা করছি হিউম্যান হেলথ এন্ড ডিজিজ অর্থাৎ মানব স্বাস্থ্য ও রোগের এমসিকিউ। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে মাস্ট কোষ থেকে হিস্টামিন নিঃসরণে কোন অ্যান্টিবডি সাহায্য করে। তো এই মাস্ট কোষটা কি? মানুষের অনাক্রমতায় সাহায্য করে এরকম একটা কোষ হচ্ছে মাস্ট কোষ। মাস্ট কোষ কোথা থেকে তৈরি হয়? মাস্ট কোষ তৈরি হয় কিন্তু বোন ম্যারো থেকে, অর্থাৎ অস্থি মজ্জা থেকে। তো অস্থি মজ্জা থেকে মাস্ট কোষটা যে তৈরি হলো, এটা কিভাবে মানুষের অনাক্রমতায় সাহায্য করে? যদি সাপোজ এটা একটা মাস্ট কোষ হয়, সেই মাস্ট কোষের উপরেই, তো উত্তরটা আমি বলে দিচ্ছি আগেই, যে উত্তরটা হবে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ই। ইমিউনোগ্লোবিউলিন ই এটা মাস্ট কোষ থেকে হিস্টামিন নিঃসরণে সাহায্য করে। ঠিক আছে? তো এটা যদি একটা মাস্ট কোষ হয়, এই মাস্ট কোষের উপরে এইভাবে করে ইমিউনোগ্লোবিউলিন ই, যেটা একটা অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিউলিন ই হচ্ছে একটা অ্যান্টিবডি, মাস্ট কোষের উপরে এভাবে বসে আছে। এইবার দেখা গেল বাইরে থেকে কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া বা বাইরে থেকে কোনো প্যাথোজেন বা যাই আসুক, কোনো ক্ষতিকর পদার্থ বাইরে থেকে এসছে। যেই এসেছে, এবার ইমিউনোগ্লোবিউলিন ই ওদেরকে দেখতে পেয়েছে। তো এই প্যাথোজেনগুলো ইমিউনোগ্লোবিউলিন ই এর উপরে এসে যদি বসে, তখন এই ইমিউনোগ্লোবিউলিন ইটা এই যে মাস্ট কোষ, একে সিগন্যাল দেবে। কি সিগন্যাল দেবে? এই মাস্ট কোষকে সিগন্যাল দেবে যে বাইরে থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যাথোজেন এসব এসেছে। তখন এই মাস্ট সেলটা কি রিলিজ করবে? হিস্টামিন। হিস্টামিন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। এই হিস্টামিনটা আবার কি করে? আমাদের বডিতে অ্যালার্জির সৃষ্টি করে। যখন অ্যালার্জির সৃষ্টি হয়, তখন কি হবে? আমাদের বডিতে কি হয়? খুব বডিটা চুলকায়, ফুলে যায়, লাল হয়ে যায়। তখন আমাদের ইমিউনিটি সিস্টেমটা কিন্তু আরো অ্যাক্টিভেট হয়ে যায়, আরো তাড়াতাড়ি কাজ করে, এবং এই যে বাইরে থেকে প্যাথোজেন এসেছে এটাকে ধ্বংস করতে সাহায্য করে। তাহলে অ্যান্সারটা কি? যে মাস্ট কোষ থেকে, এটা মাস্ট কোষ, মাস্ট কোষ থেকে এই যে হিস্টামিনটা বেরোচ্ছে, সেটা বের করতে কে সাহায্য করে? ইমিউনোগ্লোবিউলিন ই। এখানে আরো একটা প্রশ্ন আছে, যে এই যে হিস্টামিন বের হচ্ছে, কোষটার নাম কি? মাস্ট কোষ, তাই তো? আরো একটা কোষ আছে যেখান থেকে এই হিস্টামিন কেমিক্যালটা বের হয়, সেটার নাম কি? অ্যান্সার কিন্তু হবে বেসোফিল। বেসোফিলের নাম তোমরা সবাই জানো। হ্যাঁ, একটা ডাব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকা, এই বেসোফিল থেকেও কিন্তু হিস্টামিনটা নিঃসৃত হয়। ঠিক আছে, বোঝা গেল? দ্বিতীয় প্রশ্ন, কার্ডিওলিপিন কোনটির উদাহরণ? তো নিচে চারটে অপশন দেওয়া আছে। প্রথম অপশন কি? সাইটোকাইন। সেকেন্ড অপশন অ্যাডজুভেন্ট। থার্ড অপশন ইন্টারফেরন। ফোর্থ অপশন হচ্ছে হ্যাপটেন। তো কার্ডিওলিপিন এদের মধ্যে কোনটির উদাহরণ? অ্যান্সার কিন্তু হবে হ্যাপটেন। হ্যাপটেন কি জিনিস? হ্যাপটেন হচ্ছে ইনকমপ্লিট বা অসম্পূর্ণ অ্যান্টিজেন। ইনকমপ্লিট বা অসম্পূর্ণ অ্যান্টিজেন। সেটা আবার কিরকম? তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে, এটা ধরো একটা মানুষ। এবার এই মানুষটার কি আছে? খুব ভালো যুদ্ধ করতে পারে। কি করতে পারে? যুদ্ধ করতে পারে। এবার যুদ্ধ করতে পারে ঠিকই, কিন্তু লোকটার আবার পা নেই। এবার পা যদি না থাকে, তাহলে যুদ্ধ করতে পারে তো ভালো কথা, কিন্তু যুদ্ধ করবে কি করে? এখানে ওখানে গিয়ে মারবে কি করে লোকজনকে? কারণ ওর তো পাই নেই। তাহলে ওর কি লাগবে? এরকম ধরো দুটো চাকা লাগিয়ে দেওয়া হলো, হুইল চেয়ারের মতো। এবার এই হুইল চেয়ারের সাহায্যে বা চাকার সাহায্যে লোকটা এদিক ওদিক চলাফেরা করবে এবং লোকজনকে মেরে পড়াবে, মানে যুদ্ধ করতে পারবে। ঠিক আছে? তো কার্ডিওলিপিনটাও সেরকম। কার্ডিওলিপিনটা হচ্ছে এই মানুষটা যার পা নেই, যদি এর সঙ্গে আমি একটা চাকা লাগিয়ে দিই বা পা লাগিয়ে দিই, তাহলে কিন্তু কার্ডিওলিপিনটা যুদ্ধ করতে পারবে। তো এই যে চাকা বা পা যেটা নিচে লাগাচ্ছি, সেটাকে আমরা কি বলি? সেটা কিন্তু একটা প্রোটিন বা বাহক অণু, কেরিয়ার। চাকা, এই প্রোটিন বা বাহক অণুর ওপরে যখন আমি কার্ডিওলিপিনটাকে লাগাবো, তখনই কিন্তু কার্ডিওলিপিনটা যুদ্ধ করতে পারবে। ঠিক আছে? তো কার্ডিওলিপিনটা যুদ্ধ করতে পারবে কথার অর্থ হচ্ছে এখানে যে কার্ডিওলিপিন একটা অ্যান্টিজেন।
কার্ডিওলিপিন একটা অ্যান্টিজেন, কিন্তু কেমন অ্যান্টিজেন? ইনকমপ্লিট, মানে পা নাই এরকম অ্যান্টিজেন। ঠিক আছে, আর কোথায় তৈরি হয় এটা, এই অ্যান্টিজেনটা? আমাদের হার্টে। তো যেহেতু এর পা নেই, অর্থাৎ এ সম্পূর্ণ অ্যান্টিজেন নয়, একটা বাহক অণুর দরকার হচ্ছে, তাই একে আমরা ইনকমপ্লিট অ্যান্টিজেন বলবো বা হ্যাপটেন বলবো। ইনকমপ্লিট অ্যান্টিজেন আর হ্যাপটেন একই জিনিস। ঠিক আছে, আরো তিনটে অপশন আছে, সাইটোকাইন, অ্যাডজুভেন্ট, ইন্টারফেরন। সাইটোকাইন মেইনলি ভাইরাসের অ্যাটাক হলে বের হয়, তো সেটা কার্ডিওলিপিন নয়। অ্যাডজুভেন্ট হচ্ছে আমরা যখন কোনো ওষুধ খাই, সেই ওষুধটা যাতে তাড়াতাড়ি কাজ করতে পারে তার জন্য ব্যবহার করা হয়। আর ইন্টারফেরনও বলতে পারো এক ধরনের সাইটোকাইন। ঠিক আছে, তো এর সঙ্গে, এই তিনটের সঙ্গে কার্ডিওলিপিনের কিন্তু কোনো সম্পর্ক নেই। বোঝা গেল? তাহলে হ্যাপটেন হচ্ছে কি, একটা ইনকমপ্লিট অ্যান্টিজেন যার যুদ্ধ করার ক্ষমতা আছে, কিন্তু একজন কেরিয়ার বা বাহককে ওর লাগবে, আর সেটার একটা এক্সাম্পল কি, কার্ডিওলিপিন। ঠিক আছে, নেক্সট। এবার এটা তো খুবই সোজা, চোখের জলে উপস্থিত অ্যান্টিবডি কোনটি? কোনটি হবে উত্তর? ইমিউনোগ্লোবিউলিন এ। ইমিউনোগ্লোবিউলিন এ আমাদের চোখের জলে থাকে, প্রশ্নে তো আছেই। এছাড়াও কোথায় থাকে? লালারস। তাছাড়াও কোথায় থাকে? মিউকাস, তাই তো? মিউকাস, লালারস, চোখের জল ইত্যাদিতে উপস্থিত থাকে। ইমিউনোগ্লোবিউলিন জি, ডি আর এম এরা সাধারণত রক্তে, লসিকায়, এই জায়গাগুলোতে থাকে। আর ইমিউনোগ্লোবিউলিন এ কোথায় থাকে? চোখের জলে, লালারসে, মিউকাসে। এবং এর সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, যে ইমিউনোগ্লোবিউলিন এ কিন্তু কোলস্ট্রাম। কোলস্ট্রাম কথাটার অর্থ কি? মাতৃদুগ্ধ। তাহলে ইমিউনোগ্লোবিউলিন এ কিন্তু মাতৃদুগ্ধেও থাকে। নেক্সট প্রশ্ন, ফ্যাগোসাইটোসিসে কে অংশগ্রহণ করে? মনোসাইট, ম্যাক্রোফাজ, নিউট্রোফিল এবং উপরোক্ত সবকটি। তো অ্যান্সার হবে উপরোক্ত সবকটি। মনোসাইট, মনোসাইট হচ্ছে কি এক ধরনের হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা। আর নিউট্রোফিল এটাও এক ধরনের শ্বেত রক্তকণিকা। এই দুইজনেরই কাজ হচ্ছে কিন্তু ফ্যাগোসাইটোসিসে অংশগ্রহণ করা। আবার মনোসাইট আর নিউট্রোফিলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে নিউট্রোফিল হচ্ছে এক ধরনের গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট বা কি, দানাদার কণিকা, দানাযুক্ত কণিকা। আর মনোসাইট হচ্ছে দানা বিহীন, তাই তো? এটা হচ্ছে দানা বিহীন ডাব্লিউবিসি বা শ্বেতরক্ত কণিকা, নিউট্রোফিল হচ্ছে দানাদার বা দানা যুক্ত শ্বেতরক্ত কণিকা। দুজনেরই কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর এই যে ম্যাক্রোফাজ লেখা আছে, ম্যাক্রোফাজ হচ্ছে কি, মনোসাইটটা যখন বড় হয়ে যায় তখন সেটাকেই আমরা কি বলি, ম্যাক্রোফাজ। তাহলে মনোসাইট আর ম্যাক্রোফাজ কিন্তু একই জিনিস। ক্ষুদ্র অবস্থায় আমরা দানাবিহীন ডাব্লিউবিসি কে মনোসাইট বলি, পরবর্তীকালে মনোসাইটটাই যখন বড় হয়ে যায় এবং রোগ জীবাণুকে ধ্বংস করা শুরু করে দেয়, ম্যাচিউর হয়ে যায়, তখন সেটাকেই কিন্তু আমরা ম্যাক্রোফাজ বলি। ঠিক আছে, তাহলে যেহেতু মনোসাইটও হচ্ছে, ম্যাক্রোফাজও হচ্ছে, নিউট্রোফিলও হচ্ছে, তাই অ্যান্সার হচ্ছে উপরোক্ত সবকটি। নেক্সট, নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যাক বা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স গঠিত হয় কোন ক্ষেত্রে? অ্যান্সার হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমটা কি জিনিস? কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে যে আমাদের দেহে যখন রোগ জীবাণুর আক্রমণ হয়, তো প্রথমে কে কে অ্যাক্টিভেট হয়ে যায়? প্রথমে আমাদের দেহের বাইরে আছে মিউকাস পর্দা, তারপরে আমাদের লালারস আছে, চোখের জল আছে, ঘাম আছে, এসবের সাহায্যে আমরা বাহ্যিকভাবে সেই রোগ জীবাণুটাকে আটকানোর চেষ্টা করি। যদি সেই আটকানোর চেষ্টাটা বিফল হয়ে যায়, তখন আমাদের চলে আসে কে? বি সেল, টি সেল, ন্যাচারাল কিলার সেল, এরা সবাই চলে আসে। তো এরা বাদেও এই যে বি সেল, টি সেল, ন্যাচারাল কিলার সেল, তারপরে এই শ্লেষ্মা, তারপরে আমাদের চোখের জল, এইসব জিনিস বাদেও আরো একটা কম্পোনেন্ট আছে যেটা আমাদের
কি করে, রোগ জীবাণুর হাত থেকে প্রতিরোধ করতে সাহায্য করে, সেটাই কিন্তু কমপ্লিমেন্ট সিস্টেম। এটা কোথায় থাকে, এটা কিন্তু আমাদের প্লাজমা বা রক্ত রসে থাকে, প্লাজমা বা রক্ত রসে থাকে। এটা প্লাজমা বা রক্ত রসে থাকে, কি নিয়ে গঠিত হয় এই সিস্টেমটা, প্রোটিনস নিয়ে গঠিত হয়, প্রোটিনস। সেই প্রোটিনস গুলোকে আমরা কি নামে ডাকি, সি প্রোটিনস, সি ফর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট প্রোটিনস। অনেকগুলো প্রোটিন আছে, C1 C2 C3 এরকম করে C9 অবধি আছে, ঠিক আছে। এই সবগুলো হচ্ছে কি কমপ্লিমেন্ট সিস্টেমের প্রোটিন। কোথায় থাকছে এরা, প্লাজমা বা রক্তরসে। তো আমরা যদি এই কমপ্লিমেন্ট সিস্টেমের পাথওয়েটা পড়ি যে কিভাবে কাজ করে, তাহলে আমরা সবার শেষে দেখতে পাবো, মানে আমরা প্রথমে C1 C2 C4 এই প্রোটিনগুলো অ্যাক্টিভেট হয়, তারপরে আরো প্রোটিন অ্যাক্টিভেট হয়, এভাবে চলতে 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 লাস্টে আমরা দেখতে পাবো যে C5 6 7 8 9 এই পাঁচটা প্রোটিন একসাথে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, C5 6 7 8 9। তো এই পাঁচটা প্রোটিন, এই পাঁচটা কমপ্লিমেন্ট প্রোটিন যখন একসাথে অ্যাক্টিভেট হয়ে যায়, তখন তারা কি করে, যে বাইরে থেকে যে রোগ জীবাণুটা এসেছে, ধরে নাও একটা ব্যাকটেরিয়া এসেছে বাইরে থেকে, সেই ব্যাকটেরিয়া কোষটা, সেই ব্যাকটেরিয়া কোষের একটা কোষ পর্দা আছে বা প্লাজমা মেমব্রেন আছে। তো এই জিনিসটা ধরে নাও ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন, বাইরে দিয়ে যে গোলটা এঁকেছি ওটা হচ্ছে ধরে নাও ব্যাকটেরিয়ার কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন। তো একবার যখন এই C5 6 7 8 9 এই প্রোটিনটা গঠিত হয়ে গেল, তখন এই প্রোটিনটা কি করবে, এই ব্যাকটেরিয়ার যে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা আছে এটার উপরে কি হবে, চাপ দিতে শুরু করবে, চাপ দিতে শুরু করবে। এবং চাপ দেওয়ার ফলে এই ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনটা কিন্তু কি হয়ে যাবে, ফেটে যাবে, ব্রেক হয়ে যাবে। আর যদি ব্যাকটেরিয়ার প্লাজমা পর্দাটা ফেটে যায় তাহলে ব্যাকটেরিয়াটা মরে যাবে। এটাকেই আমরা বলছি এই যে C5 6 7 8 9 এই যে প্রোটিনটা গঠিত হলো, এই প্রোটিনটা কি করছে, ব্যাকটেরিয়ার মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের উপরে চাপ দিচ্ছে। তাই আমরা এই প্রোটিনটাকে কি বলছি, এই যে C5 6 7 8 9 এটাকে কি বলছি, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। বোঝা গেল? তাহলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স গঠিত হয় কোন ক্ষেত্রে, কমপ্লিমেন্ট সিস্টেমের ক্ষেত্রে। C1 থেকে C9 অবধি প্রোটিন নিয়ে গঠিত, C5 থেকে 5 6 7 8 9 এই প্রোটিনগুলোকে আমরা একত্রে কি বলি, ম্যাক বা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। ঠিক আছে, পরের প্রশ্ন, CD8 প্লাস দ্বারা কি বোঝানো হয়? চারটে অপশন, টি হেল্পার সেল, টি কিলার সেল, মেমোরি টি সেল আর সাপ্রেসার সেল। তো টি হেল্পার সেলকে আমরা এইভাবে লিখি TH, টি কিলার সেল বা এর আরেক নাম হচ্ছে TC বা সাইটোটক্সিক, কি সাইটোটক্সিক টি সেল। মেমোরি টি সেল বা TM আর সাপ্রেসার টি কোষ বা TS। তো সবারই আলাদা আলাদা কাজ আছে একটা টি সেল। তো আমরা কিভাবে বুঝবো যে এটা টি হেল্পার সেল না টি কিলার সেল না মেমোরি টি সেল না সাপ্রেসার টি সেল, কি করে বুঝবো? তো আমাদের দেহে কি হয়েছে, এই টি সেলগুলোর উপরে এরকম করে ওই গরুর কানের মধ্যে যেভাবে নাম্বার লাগিয়ে দেয় না চেনার জন্য, ওরকম করে আলাদা আলাদা টি সেলের গায়ে এরকম আলাদা আলাদা চিহ্ন লাগিয়ে দিয়েছে। এই যে চিহ্নগুলো, এই যে এটা, তারপরে এটা, এগুলোকেই বলা হচ্ছে সিডি। সিডি, সিডি কি, সিডি হচ্ছে প্রোটিন, সিডি প্রোটিন। ফুল ফর্ম কি সিডি এর, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। ক্লাস্টার, ক্লাস্টার মানে হচ্ছে সবাই গিয়ে এক জায়গায় জমা হয়েছে। ডিফারেন্সিয়েশন, এরা কি জন্য জমা হয়েছে, এই যে মাথায় এই জিনিসগুলো এরা কি জন্য জমা হয়েছে, জমা হয়েছে এই জন্যই যাতে আমরা বিভিন্ন টি সেল গুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি বা আলাদা করতে পারি। ঠিক আছে,
তো এই সিডি গুলোই বা এই যে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন প্রোটিন গুলো যেগুলো এই বিভিন্ন টি সেলের মাথায় লেগে আছে, এরা বিভিন্ন ধরনের হয়। ধরো এই যে প্রথমে যেটা এঁকেছি এটার নাম্বার 28, মানে এর গায়ে লেখা আছে 28, এই প্রোটিনটার গায়ে। তারপরের টি সেলটা, এই পরের টি সেলটার মাথায় যে ডান্ডাটা আছে ওর গায়ে ধরো লেখা আছে 4। তারপরে আরো অন্য একটা টি সেল ধরো এটা, এর গায়ে এরকম একটা ডান্ডা লাগানো আছে সিডি এর, এটা ধরো লেখা আছে সিডি ধরো 6। তো এরকম ভাবে প্রত্যেকটা টি সেলের গায়ে আলাদা আলাদা এরকম ডান্ডা লাগানো আছে, যেটাকে আমরা কি বলছি সিডি প্রোটিন। আর সেই সিডি প্রোটিনের আবার নাম্বার আছে আলাদা আলাদা, কারো 4, কারো 28, কারো 6, কারো 8। তো এখানে ওটাই জিজ্ঞাসা করেছে যে যদি এরকম একটা টি সেল থাকে আর ওর মাথায় একটা এরকম প্রোটিন লাগানো থাকে, কি প্রোটিন, সিডি প্রোটিন, আর যদি সেই সিডি প্রোটিনটার নাম্বার হয় 8, তাহলে এই টি সেলটাকে আমরা কোনটা বলে চিনবো, হেল্পার না কিলার না মেমোরি না সাপ্রেসার? এটার অ্যান্সার হচ্ছে যে কিলার টি কোষ। যদি কোনো টি কোষের মাথায় সিডি প্রোটিন যুক্ত হয় আর সেই সিডি প্রোটিনের নাম্বারটা যদি হয় 8, তখন আমরা এটাকে কি বলবো, এই টি সেলটাকে কিলার টি সেল। বোঝা গেল সিডি কি জিনিস? সিডি হচ্ছে একটা প্রোটিন যেটা টি কোষের মাথায় বসবে এবং আলাদা আলাদা করতে সাহায্য করবে টি কোষগুলোকে। কিভাবে? আলাদা আলাদা নাম্বার দিয়ে, CD8, CD6, CD28। তো এখানে 8 এর কথাটা জিজ্ঞাসা করেছিল, আর 8 দ্বারা আমরা কিলার টি সেলকে বোঝাই। ঠিক, নেক্সট প্রশ্ন, IgA দ্বারা অনাক্রমতা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উদাহরণ? ঠিক আছে, তো একটু আগে আমি বললাম যে IgA কার মাধ্যমে পাওয়া যায়, মাতৃদুগ্ধ বা কলস্ট্রাম। তাহলে মাতৃদুগ্ধের মাধ্যমে আমরা পাচ্ছি, মানে স্বাভাবিকভাবেই পাচ্ছি, আমাদেরকে কোনো কষ্ট করতে হচ্ছে না, তাই তো? আমাদেরকে কোথাও কেমিক্যালি বানাতে হচ্ছে না জিনিসটা, তাহলে এটা কৃত্রিম নয়। IgA আমরা কিভাবে পাচ্ছি? প্রাকৃতিক ভাবে পাচ্ছি। তাহলে প্রাকৃতিক ভাবে যদি পাই তাহলে দুটো অপশন আছে প্রাকৃতিক দিয়ে, একটা হচ্ছে A আর একটা হচ্ছে C, তাই তো? প্রাকৃতিক ভাবে পাই, আচ্ছা। তো প্রাকৃতিক A আর C ধরো দুটোর মধ্যে কোনো একটা হবে অ্যান্সার, যে IgA দ্বারা প্রাকৃতিক ভাবে অনাক্রমতা পাওয়া যায়। পরের অপশনটা কি বলেছে, এখানে বলা হয়েছে সক্রিয় A নাম্বার অপশনে, আর C নাম্বার অপশনে বলা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় অনাক্রমতা তখন ঘটে যখন কোনো প্যাথোজেন বা রোগ জীবাণু, প্যাথোজেন বা রোগ জীবাণু অ্যাটাক করে না। তার সত্ত্বেও, মানে প্যাথোজেন বা রোগ জীবাণু কেউই আমাদের আক্রমণ করেনি, কিন্তু তার সত্ত্বেও আমরা এমনি এমনি কি পেয়ে যাচ্ছি, অ্যান্টিবডি পেয়ে যাচ্ছি। যদি এরকম হয় তাহলে ওটাকে আমরা বলবো নিষ্ক্রিয় অনাক্রমতা। আর যদি আমাদেরকে কেউ অ্যাটাক করে, ধরো কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, সেই ব্যাকটেরিয়াটা অ্যাটাক করার পর যদি আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয় বা অ্যান্টিবডি আমরা পাই, তখন সেটাকে আমরা কি বলবো, সক্রিয়। ঠিক আছে, তাহলে মাতৃদুগ্ধ যখন আমরা নিই, তো মাতৃদুগ্ধ নেওয়ার জন্য কি প্যাথোজেন বা রোগ জীবাণু অ্যাটাক করাটা জরুরি? মোটেই নয়। প্যাথোজেন বা রোগ জীবাণু অ্যাটাক করুক বা না করুক, তাতে করে আমাদের ইমিউনোগ্লোবিউলিন A যেটা আমরা মাতৃদুগ্ধের মাধ্যমে পাচ্ছি সেটা আটকাবে না, এমনি এমনি পাবো আমরা, প্যাথোজেনের উপরে কোনো ব্যাপার নেই। তাই জন্য আমাদের অনাক্রমতাটা কেমন হবে, নিষ্ক্রিয়। ঠিক আছে, প্রাকৃতিক কারণ মায়ের কাছ থেকে ডাইরেক্ট পাচ্ছি, আর নিষ্ক্রিয় কারণ আমাদের কোনো রোগ জীবাণুর অ্যাটাকের ফলে কিন্তু অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে না, এমনি এমনি পাচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে, IgA দ্বারা অনাক্রমতা প্রাকৃতিক এবং নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। অপশন সি হবে উত্তর। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ নয়?
তো অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষকে আমরা বলি এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। নাম শুনেই বোঝা যাচ্ছে, আমি তো পুরো নামটা লিখি তাহলে আরো ভালো বুঝতে পারবে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে কাজটা বোঝাই যাচ্ছে, এপিসি এর কাজ হচ্ছে কি অ্যান্টিজেনকে প্রেজেন্ট করা, মানে কাউকে অ্যান্টিজেনটা দেবে। তো একটা অ্যান্টিজেন, এটা ধরো একটা কোষ, এই কোষের মধ্যে বাইরে থেকে একটা অ্যান্টিজেন ঢুকেছে, ঢুকলো এই কোষটার মধ্যে অ্যান্টিজেনটা। এবার এই কোষের মধ্যেই কি হবে, এই অ্যান্টিজেনটা এই কোষের মধ্যেই ছোট ছোট ভাগে ভেঙে যাবে, এবং এই কোষটা এই যে ছোট ছোট ভাগে অ্যান্টিজেন গুলো ভেঙে গেল, সেই ভাঙা টুকরোগুলোকে কারো কাছে একটা প্রেজেন্ট করবে বা গিফট দেবে। কার কাছে প্রেজেন্ট করবে? টি সেলের কাছে। অ্যান্টিজেনটা বাইরে থেকে আসলো এবং এই সেলের ভিতরে ঢুকলো, এইটা, এই সেলটাকে আমরা বলবো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কি করবে, অ্যান্টিজেনটাকে টুকরো টুকরো করে ভাঙবে, তারপর সেই ভাঙা টুকরোগুলোকে টি সেলের কাছে দিয়ে আসবে। আর টি সেলটা কি করবে, ওই অ্যান্টিজেনের ভাঙা টুকরোগুলোকে পুরোপুরি ভাবে চিনবে এবং ওই অ্যান্টিজেনটাকে মেরে ফেলবে। কি করবে, অ্যান্টিজেনটাকে মেরে ফেলবে। ঠিক আছে? তো এবার প্রশ্ন করেছে যে কে এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা, যেটা বাইরে থেকে অ্যান্টিজেনটাকে নিচ্ছে, নেওয়ার পর টি সেলের কাছে দিয়ে আসছে, তো এই যে চারটে অপশন দেওয়া আছে এদের মধ্যে কোনটা হচ্ছে এপিসি সেলের উদাহরণ নয়? তো প্রথম অপশন আছে হচ্ছে ডেনড্রাইটিক কোষ, দ্বিতীয় অপশন আছে প্রাকৃতিক কিলার কোষ, তৃতীয় অপশন বি কোষ, চতুর্থ অপশন হচ্ছে ম্যাক্রোফাজ কোষ। তো আমরা একটু আগেই দেখলাম ম্যাক্রোফাজ মানেই হচ্ছে মনোসাইট, আর মনোসাইটের কাজই হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কি, ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে বাইরে থেকে যদি কোনো অ্যান্টিজেন আসে, সেই অ্যান্টিজেনটাকে প্রথমে ঘিরে ফেলা, তারপরে সেটাকে টুকরো টুকরো করে দেওয়া, এরকম ছোট ছোট টুকরো টুকরো করে দেওয়া, তারপর এই অ্যান্টিজেনটাকে, এই অ্যান্টিজেনের টুকরোগুলোকে কি করা হবে, টি সেলের কাছে নিয়ে যাওয়া হবে। তো ম্যাক্রোফাজ এই কোষটাতে, এই কাজটাতে সাহায্য করে। তাহলে ম্যাক্রোফাজ কোষ একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। বি কোষ, বি কোষও সেম কাজটা করে, বাইরে থেকে একটা অ্যান্টিজেনকে ও নেবে, নিয়ে বি কোষের কাছে কিন্তু আবার একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে কি অ্যান্টিবডি। বি কোষ কি করবে, অ্যান্টিবডির সাহায্যে অ্যান্টিজেনটাকে ধরবে, অ্যান্টিজেনটাকে ধরে ও কোথায় নিয়ে যাবে, টি সেলের কাছে। তাহলে বি কোষও একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ। আর ডেনড্রাইটিক কোষ, ডেনড্রাইটিক কোষও সেম কাজটা করে, বাইরে থেকে অ্যান্টিজেনকে ধরবে আর টি সেলের কাছে নিয়ে যাবে। রইল বাকি প্রাকৃতিক কিলার কোষ। নামটা শুনেই বোঝা যাচ্ছে প্রাকৃতিক কিলার কোষ মানে ন্যাচারালি একটা অ্যান্টিজেনকে কিল করে দেবে, ওর আর টি সেলের কাছে নিয়ে যাওয়ার দরকার নেই অ্যান্টিজেনটাকে। তাহলে প্রশ্নটা তো ওটাই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ নয় কোনটা, প্রাকৃতিক কিলার কোষ। প্রাকৃতিক কিলার কোষের অ্যান্টিজেনকে কারো কাছে নিয়ে যাওয়ার দরকারই নেই, ও নিজে নিজেই কিল করে দেবে, প্রাকৃতিক কিলার কোষ। তাহলে এটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নয়। নেক্সট, টিউমার থেকে প্রাপ্ত কোষ যারা পরবর্তীতে ক্যান্সারের জন্ম দেয়। মানে সোজা কথা হচ্ছে যে টিউমার থেকে যদি আমরা একটা কোষ বের করে আনি, যদি সেটা পরবর্তীকালে ক্যান্সার এর জন্য দায়ী হয়, সেটাকে কি বলা হয়? অ্যান্সার হবে মায়েলোমা। মায়েলোমা। যদি কোনো টিউমারের কোষ থেকে ক্যান্সার সৃষ্টি হয়ে যায় সেটাকে বলে মায়েলোমা। হাইব্রিডোমা কাকে বলে? হাইব্রিডোমা হচ্ছে যদি আমরা ক্যান্সার সৃষ্টিকারী কোষ অর্থাৎ মায়োলেমা এর সাথে বি লিম্ফোসাইট যুক্ত করে দিই, তখন সেটাকে আমরা বলবো হাইব্রিডোমা। হাইব্রিড তৈরি করব, সংকর মিশ্র জিনিস তৈরি করব, হাইব্রিডোমা। ঠিক আছে? বি লিম্ফোসাইট আর মায়োলেমা দুটো মিলে হচ্ছে হাইব্রিডোমা। আর লিম্ফোসাইট তো জানোই। ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে মায়োলেমা।
তো হাইব্রিডোমা কেন তৈরি করা হয়, বি লিম্ফোসাইটটা কেন যুক্ত করা হলো, এটা বায়োটেকনোলজি চ্যাপ্টারে আমরা পড়বো। লাস্ট কোয়েশ্চেন, ডেঙ্গু এর জন্য দায়ী, সোজা কোয়েশ্চেন দিয়ে শেষ করছি। ডেঙ্গু এর জন্য দায়ী কোন মশা? সবাই জানো, এডিস মশা। আর যদি প্রশ্ন করি ডেঙ্গু এর জন্য দায়ী মশা, মশা তো নিজে নিজে আর কামড়ে ডেঙ্গু করে দেবে না, মশার পেটে কিছু একটা আছে যেটার জন্য ডেঙ্গুটা হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে H1N1 ভাইরাস। তাহলে ডেঙ্গু কি ঘটিত রোগ যদি আসে পরীক্ষায়? ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ কোন ভাইরাস? H1N1। কে সেই ভাইরাসটা নিয়ে বেড়াচ্ছে পেটের মধ্যে করে? এডিস মশা। কিউলেক্স মশা তো জানোই কি করে, গোদ রোগ সৃষ্টি করে। কিউলেক্স মশা গোদ, ফাইলেরিয়াসিস বলি আমরা এটাকে, ফাইলেরিয়াসিস। হ্যাঁ, আর স্ত্রী অ্যানোফিলিস মশা, এটাও জানো, ম্যালেরিয়া সৃষ্টি করে। আর পুরুষ অ্যানোফিলিস মশা কিন্তু কিছুই করে না। ঠিক আছে, তো আজকের সেশন এই অবধি। নেক্সট আমরা ইমিউনোলজির সেকেন্ড পার্ট একটা নিয়ে আসবো, সেখানে আরো এরকম 10 থেকে 15টা কোয়েশ্চেন আলোচনা করব। ঠিক আছে, চলো।